আমি 1159 নং ফানাইবাগান হরিজন এলপি স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমি তো মনে করি সব পেশার উপরেই শিক্ষকতার পেশাটাই, শিক্ষকরাই তো সব, অন্য সবকিছুই তো গড়ে তোলে। অসুস্থতা তো একটা এসেছে, ওটার সঙ্গে যুদ্ধ করছি। কারণ আমার স্বামী, আমার পরিবার সবাই আমাকে শক্তি দেয়। তাহলে ওরা যেমন ঠিক হয় আমিও ঠিক হব। এক নম্বর তো আমার হাজব্যান্ড পুরো আমার সাথে থাকে, আমাকে অনেক সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমার জন্য প্রার্থনা করে। টেস্ট হলো, তারপরে তো ধরা পড়লো, তারপর তো একটা ধাক্কা লেগে যায়, একদম মন ভেঙে যায়। অনেক জমিও বিক্রি হয়েছে, প্লাস আমাদের তো টিচারের তো এত বেতনও নেই, তা তো সবাই জানে। এখন তো 3 বছর তো চালিয়ে নিয়েছি, এখন আর হচ্ছে না, এখন খরচা আরো লাগবে অনেক। এখনো তো চিকিৎসাটা আরো চালিয়ে যেতে হবে। প্রায় 50 লক্ষের উপরে ইতিমধ্যে খরচ হয়েছে, হ্যাঁ, জমিও বিক্রি করতে হয়েছে। আমার একটাই আবেদন সবার কাছে, সবাই একটু সহযোগিতা করলে আমার চিকিৎসাটা আরো চালিয়ে যেতে একটু সাহায্য হবে। আমি সবার প্রতি আগ্রহ রাখবো আপনারা ম্যাডামের আর্থিক সহযোগিতায় সামিল হবেন। আমি সবাইকে বিনম্র করজোড়ে আমি নিবেদন করব। আমার প্রিয় হেমন্ত স্যার, সবাইকে বলছি আমরা সরকারি যদি কিছু সাহায্যটা পাই। ম্যাডাম, আমি আমার তরফ থেকে আপনাকে স্বল্প সাহায্য করতে চাই, এটা আপনার চিকিৎসার কাজে লাগাবেন। হ্যাঁ, নমস্কার, আমার সাথে বসে আছেন দুর্লভচড়া রামকৃষ্ণনগর এলাকার কৃতি শিক্ষিকা সঙ্গীতা নাথ মহাশয়া। শিক্ষাক্ষেত্রে উনার অবদান এবং উনার অসুস্থতার কাহিনী আপনারা নিশ্চয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনতে পেরেছেন। সঙ্গীতা নাথ দিদিমণি আমাদের শিক্ষক সমাজের গর্ব, আমাদের জন্য অনুপ্রেরণার এক নাম। তিনি অসুস্থতা সত্ত্বেও বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করে যাচ্ছেন, যা আমাদের সবার কাছে একটা অনুকরণীয় জিনিস। ক্যান্সারের মতো দুর্বেদী রোগে তিনি আক্রান্ত, ক্যান্সারের সাথে উনি সাহসের সাথে লড়াই করছেন। উনার সেই সাহসের কাহিনী, আত্মবিশ্বাসের কাহিনী এবং প্রবল ইচ্ছা শক্তির কাহিনী আজকের এই সাক্ষাৎকারে আপনারা জানতে পারবেন। সেই সাথে স্কুলে নিয়মিত পাঠদান, ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক এবং শিক্ষাক্ষেত্রে উনি যেভাবে নিজেকে উৎসর্গ করছেন সেই কাহিনীও এই সাক্ষাৎকারে জানতে পারবেন। আসুন আমরা আজকের এই বিশেষ সাক্ষাৎকার শুরু করি। ম্যাডাম নমস্কার, আপনার সম্পর্কে এবং আপনার শিক্ষকতা সম্পর্কে একটু আমাদের বলুন। আমি সঙ্গীতা নাথ, আমি 1159 নং ফানাইবাগান হরিজন এলপি স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আমি 2017 সালে স্টেট পুলের দ্বারা আমি নিযুক্তি পাই শিক্ষকতা। তারপর আমি 2021 সালে আমি রেগুলার হয়ে আমি তেসুয়া 107 নং তেসুয়া এলপি স্কুলে প্রথম এখানে আমার পোস্টিং হয়। তারপর আমি মিউচুয়ালের দ্বারা একে দুর্লভচড়া, লালচড়া, ফানাইরবন্দ এই 1159 নং ফানাইবাগান হরিজন এলপি স্কুলে আমি সহকারী শিক্ষিকা হিসাবে এখানে নিযুক্তি লই। আপনি শিক্ষকতা পেশায় আছেন, তো শিক্ষকতা পেশাকে আপনি কিভাবে দেখেন ম্যাডাম? আমি তো মনে করি সব পেশার উপরেই শিক্ষকতার পেশাটাই সবচেয়ে বেশি, কারণ শিক্ষকরাই তো সব, অন্য সবকিছুই তো গড়ে তোলে। এই জন্য শিক্ষকতার পেশাটাই সবচেয়ে সুন্দর, এটাই আমি ভাবি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আপনি অসুস্থ আছেন, ক্যান্সারের সাথে আপনি লড়াই করছেন, তো অসুস্থতা নিয়েও আপনি স্কুলে নিয়মিত পাঠদান করছেন। তো এই শক্তি কোথা থেকে পান? কারণ দেখুন, আমরা অনেক সময় কি করি, অসুস্থতা হলে বা অসুস্থ হলে আমরা অনেক অজুহাত দেখাই এবং অনেক সময় অনেকটা সুবিধা নেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনি এত অসুস্থ তবুও স্কুল পর্যায়ে পাঠদান করছেন, তো এই শক্তি কিভাবে আপনি সঞ্চয় করছেন? এই শক্তি একমাত্র আমি আমার স্টুডেন্টদের কাছ থেকেই পাই, ওইখান থেকে আমি মোটিভেশন হই। স্কুলে যাওয়ার পরে তারে মানে ওদের সামনে যাওয়ার পরে আমি নিজেকে আর অসুস্থতা বোধ করি না, ফিল করি না। অসুস্থতা তো একটা এসেছে, ওটার সঙ্গে যুদ্ধ করছি। আর যখন আমার একটু শরীরে ভালো লাগে, চিকিৎসা যখন চলে, তখন তো আমি স্কুলে ছুটি নেই। তারপর আর ঘরে বসতে আমার ভালো লাগে না, আমি স্কুলে গেলেই আমার একটু ভালো লাগে। বাচ্চাদের সামনে গেলে ওদের কাছ থেকে আমি এই শক্তিটা পাই, বাচ্চাদের কাছ থেকে এই শক্তিটা পাই। এমন কি কোনো সময় এসেছে যখন আপনার মনে হয়েছে আপনি আর কন্টিনিউ করতে পারবেন না, আর ওই সময়ে আপনি কিভাবে নিজেকে সামলিয়েছেন?
হ্যাঁ, এসেছিল, মনে এসেছে। কোনো একটা সময় শরীর অনেক খারাপ করে তখন আমার স্বামী, আমার আমার পরিবার সবাই আমাকে শক্তি দেয় যে না না, ঠিক হবে, তুমি ঠিক হয়ে যাবে। তারপর আমার বন্ধু বান্ধব সবাই ফোন করে। তারপর আমি অনেক ভিডিও দেখি মোবাইলে, অনেকরা ঠিক হয়েছে, ওদের থেকেই আমি অনেক শক্তি পাই। তারপর হসপিটালে গেলে অনেক আমাদের ছোট, আমার আমার থেকে অনেক ছোটদেরও দেখি আমি, দেখে তো বলি ওরা তো অনেক ছোট, তাহলে ওরা যেমন ঠিক হচ্ছে আমিও ঠিক হব। এখান থেকেই শক্তি পাই। বাকি তো সব আমার পরিবার সবাই আমার সঙ্গে সহযোগিতা করে আমাকে, অনেক অনেক মনোবল শক্তি দেয় ওরা। এক নম্বর তো আমার হাজবেন্ড পুরো আমার সাথে থাকে, আমাকে অনেক সাপোর্ট করে। আপনি কোথায় উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা আপনাকে বেশ অনুপ্রাণিত করে হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে, তো এ ব্যাপারে আরো একটু আমাদের বলুন। শিক্ষার তারা তো অনেক আমাকে ভালোবাসে। স্কুলে যাওয়ার পরে আমি যেমন ক্লাসে বসলে ওরা নিজে থেকে বলে চিৎকার করবে না, ম্যাডাম অসুস্থ। অনেকটাই আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে, আমার জন্য প্রার্থনা করে। ওইটাই আমি আর একটু শক্তি পাই ওদের কাছ থেকেও। আপনি জীবনের এই কঠিন সময়ে অনেক ইতিবাচক আছেন, অনেক পজিটিভ আছেন, তো নিজেকে কিভাবে এত পজিটিভ আপনি রাখছেন এ ব্যাপারে যদি একটু বলেন। এক নম্বর তো আমি অনেক মোবাইলে অনেক ধরনের ভিডিও দেখি, ভিডিওতে দেখি কিরকম মানে মানসিক শক্তি রাখতে হয়। প্লাস বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার সবাইও আমাকে মনোবল যোগায়। প্লাস আমার মানে শিক্ষক সমাজ, তারপরে স্কুলের টিচার, সহকর্মী সবাই সবাই আমাকে ফোন করে বলে এটা কিছু নাই, ঠিক হয়ে যাবে তুমি। এই এটা থেকেও আমি অনেক মনোবল পাই, শক্তি পাই। ওইটাই আমার। আপনি অসুস্থ, তো কবে থেকে অসুস্থ এবং কবে জানতে পারলেন যে আপনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, এবং ওই সময় আপনার মনে কি হয়েছিল? প্রথম তো আমি স্কুলে যাওয়ার পর একদিন মানে আমার স্কুলটা একটু মানে উপরে টিলার মতো, তো সিঁড়ি বেয়ে উঠে তারপর থেকে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে। তো ঘরে এসে বললাম, তারপর থেকে মানে আমরা মানে একটু দৌড়ঝাঁপ শুরু হলো, এটা তো একটু ব্যতিক্রমী দেখাচ্ছে শরীরে। তারপর চেন্নাইতে গেলাম, টেস্ট হলো, তারপরে তো ধরা পড়লো। কবে কবে হয়েছিল? 2023 সালের মে মাসে আচ্ছা, প্রথম আমার এটা মানে শনাক্ত হয়। শনাক্ত হয় টেস্ট করার পরে। তারপর তো একটা ধাক্কা লেগে যায়, একদম মন ভেঙে যায়। তারপর আমার হাজবেন্ড আরো অনেক মানে পেশেন্ট দেখালেন, ওরা তো দেখো ট্রিটমেন্ট করছে, ভালো হচ্ছে। তারপর থেকে এই চেন্নাই আমার ট্রিটমেন্ট 3 বছর হয়। তারপর কেমো হয়, আহ, কিছুদিন পর আর কেমো কাজ করছে না। তখন আমি এই ফেব্রুয়ারি মাসে 2026-এ আমরা আয়ুর্বেদিকে যাই। এখন ওই আয়ুর্বেদিকেই ট্রিটমেন্টটা করবো আমরা। এই কাল আমরা 16 তারিখ থেকে আমরা এখানে আয়ুর্বেদিক দিল্লি মেরঠ আচার্য মনীষ আচার্যের আন্ডারে এখন আমরা এখানে ট্রিটমেন্টটা করবো। তো ক্যান্সার একটা দুরব্যাধি আমরা জানি, এর ট্রিটমেন্টও অনেকটা এক্সপেন্সিভ, ব্যয়বহুল। তো কিভাবে কি মানে কিভাবে কি সামলাচ্ছেন, একটু খুলে বলবেন। আমার শ্বশুর বাড়ি থেকেও আমি সাপোর্ট পাই, বাবার বাড়ি থেকেও অনেক জমিও বিক্রি হয়েছে। প্লাস আমাদের তো টিচারের তো এত বেতনও নেই, তা তো সবাই জানে। এরকম করে মানে সবাই, উম আমার আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক সাহায্য করেছে। এখন তো 3 বছর তো চালিয়ে নিয়েছি, এখন আর হচ্ছে না। এখন একজন দাদা, রিপোর্টার দাদা, মনোজ মহন্তি দাদা, উনি রিপোর্টটা আমার বের করলেন। তারপর থেকে আমি এই আমাদের এমএলএ বিজয় মালাকার দাদা, রাজকৃষ্ণেন্দু স্যার দাদা, কৌশিক রায় স্যার দাদা, তারা অনেক আমাকে হেল্প করেছেন। এখন চলছে। এখন আর এই সোশ্যাল মিডিয়ায় আমার সহকর্মীরা প্লাস আরো অনেক কন্টেন্টরা এটা পোস্ট করছেন, সবাই হেল্প করছেন। এর জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ আমার মন থেকে জানাচ্ছি। এরকমই চলছে, আর খরচা আরো লাগবে অনেক। এখনো তো চিকিৎসাটা আরো চালিয়ে যেতে হবে, দেখি কতদিন চালানো যায়।
আমি যেটা জানতে পেরেছি আপনার পরিবারের সাথে কথা বলে, তো প্রায় 50 লক্ষের উপরে ইতিমধ্যে খরচ হয়েছে, জমিও বিক্রি করতে হয়েছে। তো অনেক কষ্টকর অবস্থায় আছেন, এক তো মানসিক, তারপর শারীরিক কষ্ট। তবুও নিজেকে আমি দেখছি আপনি পজিটিভ করে রেখেছেন। তো আমরা শিক্ষক সমাজ যারা আছি, আপনার থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। আপনি আমাদের শিক্ষক সমাজের গর্ব, অনুপ্রেরণা। তো এই যে এক্সপেন্স, ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট আগামী দিনে আরো ব্যয়বহুল হয়তো হবে। তো যারা আমার মাধ্যমে আপনার কথা শুনতে চাইছেন বা শুনছেন এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমাদের শিক্ষক সমাজ হোক, সাধারণ মানুষ হোক, বা যারাই দেখছে এই ভিডিও, তাদের প্রতি কি কোনো আপনার আবেদন থাকবে? আমার একটাই আবেদন সবার কাছে, যে সোশ্যাল মিডিয়াতে আমার প্রচার হচ্ছে এখন, আপনারা সবাই দেখছেন। উম, একটু মানে সবাই একটু সহযোগিতা করলে আমার চিকিৎসাটা আরো চালিয়ে যেতে একটু সাহায্য হবে। আর যতদিন বেঁচে আছি যুদ্ধ করতে লাগবে, যুদ্ধ করতে হলে টাকার অনেক প্রয়োজন। সবাই আমাকে একটু সহযোগিতা করবেন, এটাই আমি একটু প্রার্থনা করি। আর যারা করছেন এখন অব্দি, আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাই। এটাই আমি বলতে চাই সবাইকে। তো শিক্ষক সমাজের যারা দেখছেন এই ভিডিও, আমাদের এই সাক্ষাৎকার, আমি সবার প্রতি আগ্রহ রাখবো আপনারা ম্যাডামের আর্থিক সহযোগিতায় সামিল হবেন। ওনার যে লড়াই ক্যান্সারের বিরুদ্ধে, এই যুদ্ধে আপনারা সামিল হবেন। যে যতটুকু পারেন আর্থিক সহায়তা যদি করেন, আমরা ম্যাডামের যে চিকিৎসা সেটা আরো দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। আমি এই ভিডিওতে কিউআর লাগিয়ে দিচ্ছি এবং আমার পেজেও কিউআর আমি আপলোড করব। এই কিউআর এর মাধ্যমে আপনারা আর্থিক সহযোগিতা করতে পারবেন। আমি সবাইকে বিনম্র করজোড়ে আমি নিবেদন করব, এই যাত্রায় আপনি বা আপনারা যারাই দেখছেন এই ভিডিও, সবার সাথে শেয়ার করবেন এবং আপনারাও এগিয়ে আসবেন আর্থিক সহযোগিতায়। আমি ম্যাডাম আপনার কিউআর এই ভিডিওতে লাগিয়ে দিব। এই কিউআর এর মাধ্যমে যারা আছে আপনার সাথে এই যাত্রায় যোগদান করতে চায় অবশ্যই করবে, এবং প্রয়োজনে আমি আপনার মোবাইল নাম্বারটাও এই ভিডিওতে লাগিয়ে দেবো। যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, তখন আশা করি সুবিধা হবে। তো ম্যাডামের মোবাইল নাম্বারও আমি এই ভিডিওতে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে আসতে পারবেন, দেখতে পারবেন, কথা বলতে পারবেন। এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসাম সরকারের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চাইছেন? আমি এটাই বলতে চাইছি, আমরা তো একটা রাজ্য সরকারের আন্ডারে আমরা শিক্ষকতা করছি। তো সরকারি তরফ থেকে যদি আমাদের কিছু সাহায্য থাকে, আমি ওইটাই আবেদন করছি যাতে ওইটা আমি পাই। আমার যদি এই আবেদন, আমি এই সাহায্যটা পেলে আমার আর একটু সাহায্য হবে চিকিৎসার জন্য। এটাই আমি আমার প্রিয় হেমন্ত স্যার সবাইকে বলছি, একটু যদি আমরা সরকারি যদি কিছু সাহায্যটা পাই। আমি প্রশাসনের তরফ থেকে যারা দেখছেন, অথবা আসাম সরকারের তরফ থেকে হোক বা স্বাস্থ্য বিভাগ থেকে হোক, যদি কোনো সাহায্য আপনারা করতে চাইছেন বা করতে পারেন, অবশ্যই ম্যাডামের সহায়তায় আপনারা এগিয়ে আসবেন, এই আর্জি আমি রাখছি আপনাদের সবার কাছে। ম্যাডাম, যারা ক্যান্সারের সাথে লড়াই করছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? এক নম্বর তো আমাদের মনকে শক্ত করতে হবে। এই রোগের একটাই কারণ, মনোবল হারাতে হবে না। মনকে শক্ত রেখে ট্রিটমেন্ট চালিয়ে যান, ডায়েটটা একটু ঠিক রাখবেন। আর মন শক্ত হলে আর ভগবানের নাম নিন, এমনিতেই আমরা সবাই সুস্থ হব, সুস্থ থাকবো। এটাই আমি বলতে চাই, মন দুর্বল করবেন না। এটাই আমি ক্যান্সার একটা এমনই অসুখ যেটা মন দুর্বল হলে এটার আর ওষুধ নেই। এর জন্য মন শক্ত রেখে আমাদের লড়াই করতে হবে। আমার যারা দর্শক দেখছে এই মুহূর্তে আমাদের এই সাক্ষাৎকার, তাদের উদ্দেশ্যে বা জনসাধারণের উদ্দেশ্যে আপনার শেষ মেসেজ কি হবে? আমার শেষ একটাই মেসেজ, যে সবাই সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই ভিডিওটা বা এই পোস্টটা স্যারের দেখবেন বা দেখছেন। আর যদি পারেন আমাকে সহযোগিতা করবেন। আর যারা করছেন ওদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার মন থেকে। আর
এই সহযোগিতার মাধ্যমে আমি আমার চিকিৎসা চালিয়ে যেতে পারবো, আবার আমি স্কুলে যেতে পারবো, আবার বাচ্চাদের সঙ্গে আমি অনেক পড়ানো খেলাধুলা ওদেরকে করাতে পারবো, এটাই আমি বলতে চাই। ম্যাডাম, আমি আমার তরফ থেকে আপনাকে স্বল্প সাহায্য করতে চাই, যদি আপনি গ্রহণ করেন। এটা আপনার অনেক চিকিৎসার কাজে ধন্যবাদ। লাগাবেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের শিক্ষাঙ্গনে ফিরে আসুন এবং যেভাবে ওইটাই সবার কাছে আমার অনুরোধ, যে আমাকে এখন আমার সবার প্রার্থনা, আশীর্বাদ, দোয়া এটাই আমার লাগে। সবাই এটাই আমাকে আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে আপনি যেটা সার্ভিস দিয়ে যাচ্ছেন এটা আরো এভাবেই দিয়ে যান এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।